হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আপ টু ডেট ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের জানতে চাওয়া কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর সম্পর্কে। আমি এর আগেও একটি প্রশ্নোত্তর পর্ব মূলক ভিডিও তৈরি করেছিলাম। তো সেখানে আমি যে সকল প্রশ্ন সম্পর্কে উত্তর করেছি তার পরবর্তী কমেন্টগুলো থেকে আজ উত্তর করা শুরু করছি। তো এখানে আহ, প্রথমেই ফেরদাউস মোটিভেশন চ্যানেলটি থেকে কমেন্ট করা হয়েছে, টিউশন কেমন ভাই? তো টিউশনের ব্যাপারে বলতে গেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে টিউশন যে আসলে খুব রেয়ার কেস, বিষয়টা এরকম না। টিউশন পাওয়া যায়, টিউশন অনেকই অ্যাভেলেবেল আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়টি মূল জেলা শহর থেকে অনেক দূরে অবস্থিত হওয়াতে এখানকার অধিকাংশ শিক্ষার্থীরাই আহ, আসলে অধিক পরিমাণে টাকা পে করার জন্য প্রস্তুত থাকে না। আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডিমান্ড সাধারণত একটু বেশি থাকে, যে কারণে আসলে তাদের মনের মতো টিউশন খুঁজে পাওয়াটা অনেক ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়। তবে যে সকল শিক্ষার্থীরা শহর অঞ্চলে গিয়ে টিউশন করে, তারা কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করার সুযোগ পেয়ে যায়, এবং উম, ওখানে তারা যথেষ্ট পরিমাণে টিউশন করানোর সুযোগও পায়। তো টিউশন অ্যাভেলেবেল বলতে হবে যদি কোনো শিক্ষার্থীর যোগ্যতা থাকে, সেই পরিমাণ পড়ানোর স্কিল থাকে, তাহলে সে তার ইনকামের ব্যবস্থা ঠিক ভালোভাবেই করে নিতে পারবে। এরপরে রিশান আহমেদ কমেন্ট করেছে, বিগ ফ্যান ভাই। আচ্ছা, বিগ ফ্যান বেস তৈরি করার জন্য আমি মনে হয় না এমন কিছু করতে পেরেছি, তবে কমেন্ট করার জন্য রিশানকে অসংখ্য ধন্যবাদ। এরপরে ইরিনা আনাদিল কমেন্ট করেছে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ইনফরমেশন জানতে পারলাম। ওয়েলকাম ইরিনা। এরপরে নিউ সাবস্ক্রাইবার, হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। শাহিন হোসেন সে কমেন্ট করেছে, ইনফরমেশন পেয়ে খুব উপকার হইল ভাইয়া। ও আচ্ছা, এটা শাহিন হোসেন। শাহিন হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের থার্ড ইয়ার স্টুডেন্ট, সে আমার ফ্রেন্ড। আসলে মজা করে সে কমেন্টটি করেছে, ধন্যবাদ শাহিনকে কমেন্ট করার জন্য। এরপরে নিউ সাবস্ক্রাইবার তাসমিন তর্না, আহ, তাসমিনকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সালাউর হোসেন কমেন্ট করেছে, ব্ল্যাক লাভ। আচ্ছা, ধন্যবাদ সালাউর হোসেন। আহ, এরপরে এমডি আরাফ মোল্লা সে কমেন্ট করেছে, বিবিএ ফ্যাকাল্টিটা কেমন? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি অত্যন্ত ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে। তবে যারা জিএসটি তে ভর্তি হওয়ার জন্য আসলে জিএসটির বিবিএ তে ভর্তি হওয়ার জন্য আগ্রহী, তাদেরকে আমি বলবো, যদি ঢাকা বা ঢাকার ভিতরে অবস্থিত কোনো বিশ্ববিদ্যালয় কিংবা স্বায়ত্তশাসিত কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর চান্স একান্ত না হয়, তাহলে সেই শিক্ষার্থীর অবশ্যই উচিত হবে তার নিজ বিভাগ কিংবা জেলায় অবস্থিত যে বিশ্ববিদ্যালয় রয়েছে জিএসটির অন্তর্ভুক্ত, সেই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার জন্য। তবে কোনো শিক্ষার্থী যদি খুলনা বিভাগ কিংবা যশোর জেলার বাসিন্দা হয়ে থাকে, তবে তার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ অত্যন্ত ভালো একটি সমাধান হতে পারে। আহ, এরপরে একজন কমেন্ট করেছে, পজিশন 6,800 এবং 6,800 থেকে 6,820, জাস্টে সিএসই সিএসই আসবে কিনা। তো এবং সে আরো জানিয়েছে তার ম্যাথে স্কোর ছিল 16 এবং ফিজিক্সে 11। তো এক্ষেত্রে আমরা জানি এখানকার একটি ক্রাইটেরিয়া রয়েছে এপিটি তে, যে ম্যাথ এবং ফিজিক্স এই সাবজেক্ট দুটিতে 35% মার্কস থাকতে হবে। তো যেহেতু টোটাল মার্কস হচ্ছে 25, এখানে 35% হিসাব করলে 8.75 আসে। সেক্ষেত্রে সে ক্রাইটেরিয়া অলরেডি ফুলফিল করে ফেলেছে। এবং আমরা যদি বিগত বছরের কি পরিমাণ মার্কস দরকার হয়েছিল সেটার দিকে একটু ফোকাস করার ট্রাই করি, তাহলে আমরা বুঝতে পারবো এখানে আহ, বিগত বছরে অর্থাৎ গত বছরে এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেতে শিক্ষার্থীদের যাদের পজিশন ছিল 11,540 পর্যন্ত, তারা কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল। সেই সুবাদে যদি আমরা এখানটার ব্যাপারটা বিচার করি, আহ, এই শিক্ষার্থী কিন্তু 6,800 থেকে 6,820 পজিশনের কথা বলেছে, তাহলে এই বিচারে তার অবশ্যই চান্স হয়ে যাওয়ার কথা। তাছাড়াও এখানে যেহেতু ক্রাইটেরিয়া রয়েছে, আহ, এবার সম্ভাবনা রয়েছে এই যে রেঞ্জটি, মেরিট রেঞ্জ, এই রেঞ্জ ক্রস করে আরো সামনে অর্থাৎ যারা এর পরে রয়েছে তাদেরও চান্স পাওয়ার পসিবিলিটি আছে, কারণ অনেকেই থাকবে যারা এই মেরিট রেঞ্জের ভিতরে রয়েছে কিন্তু এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি, 35% ক্রাইটেরিয়া। তো সেই বিচারে আসলে তার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই রয়ে গেছে, বা সে চান্স পাবে এটি আমরা ধরে নিতে পারি। এরপরে হাসিনা বেগম সে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম স্যার, সিএসসি তে পড়ার খরচ। আচ্ছা, হাসিনা বেগম, আপনার এই কমেন্টের উপর ভিত্তি করে আমি আসলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থাকা এবং খাওয়ার খরচ এই শিরোনামে একটি ভিডিও তৈরি করেছি। আশা করি আপনি আপনার যে বিষয়গুলো জানতে চেয়েছিলেন সেই বিষয়গুলোর সমাধান পেয়ে গিয়েছেন। এরপরে
তিনি আরো জানতে চেয়েছেন, ভাইয়া জবিপ্রবিতে সিএসসি স্টুডেন্টদের জন্য এসিএম ল্যাব 24 ঘন্টা উন্মুক্ত কম্পিউটার ল্যাব আছে? আহ, হ্যাঁ, জবিপ্রবিতে যদি এসিএম ল্যাবের কথা বলি, অর্থাৎ এসিএম ল্যাব হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রাম রিলেটেড ল্যাব। হ্যাঁ, এখানে কম্পিটিটিভ প্রোগ্রাম রিলেটেড ল্যাব আছে এবং জবিপ্রবির অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে টপ 20-র ভিতরে অবস্থান করে। যদিও এটা অনেক ওঠানামা করে, এটি আসলে নিশ্চিতভাবে বলা যায় না। তবে আমাদের এখানকার শিক্ষার্থীরা কিন্তু আহ, এই কম্পিটিটিভ যে প্রোগ্রামটি রয়েছে এখানে ভালো করছে জানি। এবং 24 ঘন্টা উন্মুক্ত কম্পিউটার ল্যাব, এটি আসলে অবশ্যই রয়েছে, এটি আপনার বোঝাই উচিত। কারণ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসি কিন্তু জিএসটিতে অন্য যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি। এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোর দিকে তাকালে দেখতে পাবেন গবেষণায় ঠিক কতটা এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে এখানে 24 ঘন্টা উন্মুক্ত কম্পিউটার ল্যাব থাকবে, এটি অত্যন্ত স্বাভাবিক। এরপরে জুবাইর ইসলাম জিসান, সে কমেন্ট করেছে ভিডিওর টাইটেল। আচ্ছা, হ্যাঁ, সে যখন কমেন্ট করেছিল তখন আসলে এই ভিডিওটির টাইটেল এবং থাম্বনেইল আমি অ্যাড করতে পারিনি। সে আসলে মজা করে কমেন্টটি করেছে। তবুও ধন্যবাদ জিসানকে কমেন্টটি করার জন্য। এরপরে দিস ইজ শুভ, সে কমেন্ট করেছে টিউশন কেমন ভাইয়া? আমি অলরেডি টিউশন সম্পর্কে বলে দিয়েছি। টিউশনের অ্যামাউন্ট এর কথা যদি বলি, সেক্ষেত্রে গ্রামাঞ্চলে যদি আপনি টিউশনি করান, সেক্ষেত্রে বাসায় গিয়ে পড়ালে আপনাকে 2000 কিংবা 2500 অ্যামাউন্টের পেমেন্ট দেওয়া হতে পারে। অনেক স্টুডেন্ট 1500তেও পড়ায়। আর যদি শিক্ষার্থী আপনার রুমে এসে পড়ে যায়, সেক্ষেত্রে আপনি 1000, 1200 কিংবা 1500 এরকম অ্যামাউন্টের পেমেন্ট পাবেন। আর যদি আপনি সায়েন্সের সাবজেক্ট গুলো পড়ান, তাহলে হয়তো বা আপনার পেমেন্ট কিছুটা বেশি থাকবে। অন্যান্য যে সাবজেক্ট রয়েছে বা অন্যান্য যে গ্রুপ গুলো রয়েছে তাদের পড়ালে আপনার পেমেন্ট আমি প্রথমে যেরকম বলেছি ওই পরিমাণ থাকবে। আর শহর অঞ্চলে গিয়ে যদি আপনারা টিউশনি করান, সেক্ষেত্রে আপনাদের টাকার অ্যামাউন্টটাও একটু বাড়বে, 3500 কিংবা 3000। এবং আপনাদের যে আহ, শিক্ষা মানে টিউশনের যে পরিমাণ সেটিও আপনারা বেশি পাবেন শহর অঞ্চলে যদি আপনারা খোঁজার চেষ্টা করেন তাহলে। আর এরপরে আমরা যদি আরেকটু উপরে দেখি, তাহলে আহ, একজন কমেন্ট করেছেন, ভাইয়া হলে থাকা এবং খাবার খরচ নিয়ে একটা ভিডিও বানান, কিছুদিন পর আমরা যারা নতুন ভর্তি হব তাদের খুব কাজে লাগবে। হলে থাকা এবং খাবার খরচ নিয়ে ভিডিও আমি অলরেডি আমার থাকা এবং খাওয়ার খরচের ভিডিওতে বলে দিয়েছি। হলে থাকার খরচ বলতে বছরে একবার আপনাকে আহ, একটি 2000 বা 2000-এর কাছাকাছি একটি অ্যামাউন্টের পেমেন্ট করতে হবে। এটি হচ্ছে আপনার হলে থাকার খরচ। আর যদি আপনি হলে খান, তাহলে হলের ডাইনিং এ মিল চার্জ, ছেলেদের যে হল রয়েছে অর্থাৎ ছাত্র হল, শহীদ মশিউর রহমান হল, সেখানে আসলে খাবার খরচ দিনে 2টি মিল চার্জ 75 টাকা। অর্থাৎ 75 টাকায় আপনি দুপুর এবং রাত খেতে পারবেন। দুপুরের মিলটি 40 টাকা হিসাব করা হয় এবং রাতের মিলটি 35 টাকা। আর এক্ষেত্রে খাবারের মানও যথেষ্ট ভালো। অবশ্যই এখনকার যে ডাইনিং এর পরিবেশ সেটা অত্যন্ত প্রশংসনীয়। আর মেয়েদের যে হল রয়েছে, সেখানে আমি যতদূর জানতে পেরেছি, আহ এখানে শিক্ষার্থীদের জন্য 900 টাকায় 15 দিন খাবারের ব্যবস্থা করা হয়। অর্থাৎ 15 দিন 2 বেলা করে, দুপুর এবং রাত, এভাবে হিসাব করলে 30টি মিল 900 টাকায় দেওয়া হয়। সেক্ষেত্রে পার মিল চার্জ করে 30 টাকা করে। আর আহ, আশা করি আপনি ওভারঅল থাকা এবং খাবার খরচ দুইটি হল সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন। এরপরে আহ ভাইয়া 75 টাকায় কি এক বেলার খাবার পাওয়া যায় হলে, নাকি 2 বেলার খাবারের দাম 75 টাকা? আমি বলেই দিয়েছি। আপনাকেও যদিও আমি পার্সোনালি অ্যান্সার করেছি। সেটা হচ্ছে আহ, এখানে 75 টাকায় 2 বেলা, দুপুর এবং রাতের খাবার পাওয়া যায়। এরপরে জান্নাতুল বাকিয়া, সে কমেন্ট করেছে, ভাইয়া সি ইউনিটে 42.50 এ কি ম্যানেজমেন্ট পাওয়া যাবে এখানে? যদি কোটা না থাকে তাহলে দিস ইজ কোয়াইট ইম্পসিবল। এরপরে নিউ সাবস্ক্রাইবার নবীন ইমতিয়াজ, ইমতিয়াজকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এরপরে আহসান হাবিব, সে কমেন্ট করেছে, ভাই এখন কি নতুন হল চালু হয়েছে? আহ, আমি আমার আগের ভিডিওতে যদিও বলেছিলাম যে এই বছরের শুরুতে এই হলটি চালু হবে, কিন্তু আহ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এই নতুন সেশনে যে সকল শিক্ষার্থীরা আসবে তাদের দিয়ে এই নতুন হলের অ্যালটমেন্ট দেওয়া শুরু হবে। সেক্ষেত্রে বলা যেতে পারে এই হলের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং হল সম্পূর্ণ প্রস্তুত শিক্ষার্থী বসবাসের উপযোগী হয়ে। জাস্ট এখন যখন শিক্ষার্থীরা ঢুকবে তখন তাদের অ্যালটমেন্ট দেওয়ার মাধ্যমে এই হলের আবাসন সুবিধা প্রদান শুরু হবে। এরপরে আহ আহসান হাবিব আরো কমেন্ট করেছে, ভাই আমরা মেসে থেকে হলে গিয়ে খাবার খেতে পারবো না? অবশ্যই মেসে থেকে হলে গিয়ে খাবার খাওয়ার সুযোগ রয়েছে, তবে সেক্ষেত্রে হলের যে খাবারের টোকেন সেটি নিতে হলে একটি রুম নাম্বার দিতে হয়। তো রুম নাম্বারের ক্ষেত্রে আপনি আপনার কোনো ফ্রেন্ডের নাম যদি ব্যবহার করেন, তাহলে আপনি হলে গিয়ে খাবার সুযোগ পেয়ে যাবেন। এরপরে নিউ সাবস্ক্রাইবার এফ এফ গেমিং,
আপনাকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এরপরে অভিজিৎ সিং জয়, সে কমেন্ট করেছে ডিটেলস ভিডিও, থ্যাংক ইউ। ওয়েলকাম অভিজিৎকে, কমেন্ট করার জন্য ধন্যবাদ। এরপরে আহ, অনিক ব্রো, সে কমেন্ট করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড কমান। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড, হ্যাঁ, সাজেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের ব্যাপারটা পরবর্তী ভিডিওতে, অর্থাৎ এই ভিডিওতেই আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড রাখছি না। আপনাদের করা যে কোনো কমেন্ট এবং সাজেশন আমার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিতে কিংবা সর্বোচ্চ তথ্য সহযোগিতা প্রদান করতে। সেক্ষেত্রে যদি কোনো বিষয় আপনাদের অসুবিধা করে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। এরপরে জুথি জুথি, সে কমেন্ট করেছে ভাইয়া মেয়েদের হলে রান্না করে খাওয়ার ব্যবস্থা নাই। আহ, হ্যাঁ, মেয়েদের হলে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। হল প্রশাসন তাদেরকে অনুমতি দিয়ে রেখেছে প্রতি রুমে একটি মাত্র রাইস কুকার থাকতে পারবে এবং সেটির মাধ্যমে রান্না করে শিক্ষার্থীরা তাদের আহ, খাওয়ার প্রয়োজন মেটাতে পারবে। এরপরে জেনিফার সানা, সে কমেন্ট করেছে ইংলিশ ডিপার্টমেন্টটা কেমন ভাইয়া। হ্যাঁ, ইংলিশ ডিপার্টমেন্টটার কথা, আসলে ডিপার্টমেন্ট কেমন, ডিপার্টমেন্ট ভালো বা খারাপ এটি আসলে বলা যায় না। ডিপার্টমেন্ট অবশ্যই ভালো এবং এখানকার সুযোগ সুবিধা অত্যন্ত উন্নত মানের। আহ, এরপরে যদি আমরা এই ডিপার্টমেন্টের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে এখানে মূলত বর্তমানে 10ম ব্যাচ অধ্যয়নরত আছে। এই সেশনে যে সকল শিক্ষার্থীরা ঢুকবে তাদের ব্যাচ নম্বর হবে 11 এবং এখানকার যে গত বছরের মেরিট রেঞ্জের কথা যদি আমরা হিসাব করি, তাহলে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য মেরিট রেঞ্জ ছিল সায়েন্স গ্রুপ থেকে আহ 24,268, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে যারা ছিল তারা কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে সায়েন্স থেকে। এবং কমার্স থেকে 6,997 পর্যন্ত যাদের মেরিট রেঞ্জ ছিল তারা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে ইংলিশে। এরপরে আর্টস থেকে যাদের পজিশন 3,145 পর্যন্ত ছিল তারা কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আপনারা যদি এবছরের পরিসংখ্যানটা দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা ওভারঅল একটি ধারণা পেয়ে যাবেন যে আসলে আহ, কত মেরিট স্কোর বা কত মেরিট রেঞ্জের ভিতরে থাকতে পারলে এবছর ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাচ্ছি যে এবছরের এবছরের বি ইউনিটের যে মেরিট পরিসংখ্যানটি, অর্থাৎ ফলাফলের যে পরিসংখ্যান সেটি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা আসলে 50+ স্কোর করেছে। 50+ বলতে 50 হ্যাঁ, 45+ স্কোর যারা করেছে, আমরা ধরে নিতে পারি 53 বা 54 এরকম রেঞ্জের স্কোর যারা করেছে তারা কিন্তু আসলে এই ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে এমন আশাবাদী, এই বিষয়ে আশাবাদী থাকতে পারে। নিশ্চিতভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না, তারা আশা রাখতে পারে। গত বছরের কাটমার্কটা আসলে এরকম ছিল, তার উপর ভিত্তি করে এটা ধারণা করা যাচ্ছে। তবে যদি কেউ 56 কিংবা তার উপরে পায় তাহলে সে আহ, প্রথম 3টি মেরিট কিংবা এর মধ্যে চান্স পেয়ে যেতে পারে। এরপরে আহ জেনিফার সানা, আশা করি তোমার প্রশ্নের উত্তরটি তুমি পেয়ে গিয়েছো। আহ, এনা এনা অর্থাৎ এটি হচ্ছে সম্ভবত আমার ফ্রেন্ড এনায়েত শেখ, তার আইডি। সে কমেন্ট করেছে থ্যাংক ইউ ভাইয়া ফর গাইডলাইন ভিডিও। সে মজা করে কমেন্ট করেছে, তবে এনায়েত শেখকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ তার এই কমেন্টের মাধ্যমে, এই কমেন্টটি করার ফলে আরো বেশ কিছু সংখ্যক লোক সুযোগ পেয়েছে এই ভিডিওটি দেখার এবং তাদের হাতে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে। তো এটি আসলে অবশ্যই একটি ভালো কাজ, তাকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। সে আরো কমেন্ট করেছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টটা কেমন ভাইয়া। যদি এনায়েত শেখ আমাকে জিজ্ঞেস করে যে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টটা কেমন, তাহলে আমার উত্তর হবে টক ঝাল মিষ্টি। আসলে ডিপার্টমেন্টে আসলে বোঝা যাবে। আর যদি আপনারা আগ্রহী হন এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টটা কেমন সেটি জানতে, তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এই বিষয়টির উপর একটি স্পেসিফিক ভিডিও তৈরি করতে চাচ্ছি যদি আপনাদের আগ্রহ থাকে তবে। আহ, এরপরে সুকুমার পাল, সে কমেন্ট করেছে মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে কি। হ্যাঁ, মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে। এরপরে ফাহমিদা হেনা, সে কমেন্ট করেছে এই বছর উচ্চ হতে ভর্তি হতে চাচ্ছি। হ্যাঁ, ভর্তি হতে চাচ্ছেন, বেশ ভালো কথা। সেক্ষেত্রে থাকার জন্য কি হল পাওয়া যাবে? অবশ্যই হল পাওয়া যাবে। আহ, এবছরের আমি আগেই বলেছি এবছরের নতুন শিক্ষার্থীদের নিয়ে নতুন যে হল দুটি রয়েছে সেগুলোর কার্যক্রম শুরু হবে। সেক্ষেত্রে অবশ্যই নতুন শিক্ষার্থীরা হলে থাকার সুযোগ পেয়ে যাবে। আর তারপরে সে জানতে চেয়েছে আর ভার্সিটির বাইরে যদি বাসা ভাড়া করে থাকতে চাই তাহলে তেমন বাসা কি পাবো। অবশ্যই পাবেন। আপনি চাইলে মেস বাসায় সিঙ্গেল রুম নিয়ে থাকতে পারবেন অথবা ফ্ল্যাট ভাড়া নিয়েও আপনি থাকার সুযোগ পেয়ে যাবেন। এখানে সেরকম ভবন রয়েছে এবং মেস মালিকরা ফ্ল্যাট হিসেবেও ভাড়া দিয়ে থাকে। এরপরে রাজনৈতিক, হ্যাঁ, আপনি এখানে পুরোপুরি কমেন্টটা যদিও দেখা যাচ্ছে না, আপনি
আমার মনে হচ্ছে রাজনৈতিক বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন। মেয়েদের জন্য অ্যাটলিস্ট রাজনৈতিক তেমন কোনো চাপ নেই। এরপরে আহ, ইউসুফ কমেন্ট করেছে, আহ, ভাইয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কক্সবাজার বা চট্টগ্রাম ছেলেদের সংখ্যা কি পরিমাণ আছে, আপনার জানা আছে কিনা। আহ, এই প্রসঙ্গে যদি আমরা কথা বলতে চাই তাহলে আহ, আমি আসলে জানার চেষ্টা করেছিলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে কি পরিমাণ শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত রয়েছে। সেক্ষেত্রে আমি যেটা জানতে পারলাম এখানে মূলত 150 জনের মতো শিক্ষার্থী চট্টগ্রাম যে অ্যাসোসিয়েশন রয়েছে চট্টগ্রাম থেকে আসা শিক্ষার্থীদের সেই অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত রয়েছে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি অ্যাটলিস্ট এখানে 150 জন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত আছে চট্টগ্রাম থেকে আসা। এবং কক্সবাজারের শিক্ষার্থী আমার পরিচিতই দু একজন রয়েছে, অবশ্যই কক্সবাজার থেকে এখানে শিক্ষার্থীরা পড়তে আসে। আহ, আশা করি ইউসুফ তার প্রশ্নটির উত্তর পেয়ে গিয়েছে। এরপরে নিউ সাবস্ক্রাইবার মিনহাজুর রহমান সিয়াম, হ্যাঁ সিয়ামকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এরপরে জিকরুল ইসলাম, সে কমেন্ট করেছে, ভাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাব ফ্যাসিলিটিস কেমন এখানে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের ল্যাবের ফ্যাসিলিটির কথা যদি বলি তাহলে প্রথমেই আমার মাথায় যে ল্যাবটির নাম আসে সেটি হচ্ছে মলিকুলার বায়োলজির রিলেটেড যে একটি ল্যাব রয়েছে। এখানে আমি ল্যাবটির নাম সম্পূর্ণ এখন বলতে পারছি না, তবে মলিকুলার বায়োলজি রিলেটেড একটি ল্যাব এখানে রয়েছে এবং আমি এই বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছে এখানে যথেষ্ট পরিমাণে ল্যাব সুবিধা রয়েছে শিক্ষার্থীদের জন্য। এরপরে নিউ সাবস্ক্রাইবার ইউআই আরাফাতকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মেহেরুন্নেসা আবারও কমেন্ট করেছে, 2023-24 সেশনে ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের কাট মার্ক কত হতে পারে। আমি আসলে কাট মার্কের বিষয়ে কথা বলতে চাচ্ছি না, আপনি যদি চান সেক্ষেত্রে আপনাকে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি এইখানে যে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের জন্য আসলে মেরিট রেঞ্জ কত ছিল। সায়েন্স থেকে মেরিট রেঞ্জ ছিল 15,725, কমার্স থেকে ছিল 4,662 এবং আর্টস থেকে ছিল 4,029 4,029। তো সেক্ষেত্রে আপনারা ফাইন্যান্সের সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন গত বছরের মেরিট রেঞ্জ। এবছর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মার্কেটিং এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এখানে কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে যারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেডিকেশনের সাথে ভর্তি হতে চায় তারা কিন্তু যদি ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে তাদেরকে ফাইন্যান্সে আসতে হবে। সেক্ষেত্রে এই মেরিট রেঞ্জটি একটু কমে আসার সম্ভাবনা রয়েছে। আর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের কথা যদি বলি সেখানে মেরিট রেঞ্জ ছিল 16,496, সায়েন্স থেকে, কমার্স থেকে ছিল 3,419 এবং আর্টস থেকে ছিল 3,770। সেক্ষেত্রে তাদের যেহেতু ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়া দেওয়ার ফলে, আর ক্রাইটেরিয়া সম্পর্কে যদি আমরা কথা বলি এখানে মূলত বলা হয়েছে যে আহ, এখানে মূলত বলা হয়েছে ক্রাইটেরিয়া সম্পর্কে। এফবিএস ক্রাইটেরিয়া কোথায় গেল। এফবিএসটি, আচ্ছা ক্রাইটেরিয়া সম্পর্কে আমি এখন কথা বলতে চাচ্ছি না, একটু খুঁজে পেতে এটা সমস্যা হচ্ছে আমার, যেহেতু স্ক্রিন আসলে এখানে স্পষ্ট দেখাও যাচ্ছে না, এগুলো স্ক্রিনশট নেওয়া। তো আমরা আসলে এখান থেকে যদি দেখি মেরিট রেঞ্জ, গত বছরের মেরিট রেঞ্জ থেকে কিন্তু ওভারঅল একটা ধারণা এখান থেকে নিয়ে যেতে পারে। তো এরপরে আহ, আবার হাসিনা বেগম কমেন্ট করেছেন, ভাইয়া 2,000 টাকা কি সারা বছর হলে থাকা যায়। হ্যাঁ 2,000 টাকা সারা বছর হলে থাকার সুযোগ পেয়ে যাবেন। এরপরে কামরুজ্জামান মিলু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম, হলে থাকলে র্যাগিং এর মাত্রা কেমন, দ্বিতীয় বছর থেকে কি হলে থাকা যায়, ওই সময় কি সিনিয়ররা র্যাগিং দেয়, পড়ার সব সময় পাওয়া যায় কি, মিছিল মিটিং এ যাওয়া বাধ্যতামূলক কিনা সে জানতে চেয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি বলি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার র্যাগিং নেই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিং এর বিরুদ্ধে 0 টলারেন্স জারি করে রেখেছে। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি এবং এখনো বলছি। এরপরে দ্বিতীয় বছর থেকে কি হলে থাকা যায়, দ্বিতীয় বছর না, আপনি চাইলে প্রথম বছর থেকে হলে থাকতে পারবেন। তবে সেক্ষেত্রে এবছর যারা আসবে সে সকল শিক্ষার্থীরা অবশ্যই আহ, নিজ নিজ রুমে থাকার সুযোগ পেয়ে যাবে, তাদেরকে গণরুমে থাকার প্রয়োজন হবে না বলেই ধারণা করা যাচ্ছে, কারণ তাদের নিয়েই নতুন হলের কার্যক্রম শুরু করা হবে। আর আহ, দ্বিতীয় বছর থেকে যদি আপনি চান তাহলে তো অবশ্যই সুযোগ পেয়ে যাবেন হলে থাকার জন্য। আশা করি কামরুজ্জামান আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়ে গিয়েছেন। এরপরে অর্ণব দাস সে কমেন্ট করেছে, ভাইয়া হলের এক রুমে কতজন থাকে। হলের সাধারণ যে রুমগুলো রয়েছে সেগুলোতে 4 জন করে থাকে। আহ,
এছাড়া গণরূপ যেগুলো রয়েছে সেগুলোতে সাধারণত ৮-৯ জন এরকম থাকে। আহ, তাদের প্রত্যেকের জন্যই থাকার সুব্যবস্থা অর্থাৎ বেড এবং আহ, যে তাদের যে সকল সাপ্লিমেন্ট দরকার হয় সবকিছুই খুব ভালোভাবে থাকে সেখানে। আসলে গণরুম নামে এটি বলতে গেলে আপনার যথেষ্ট পার্সোনাল স্পেস আপনাকে দিবে। এরপরে আহ আহ, ইমি সরকার জানতে চেয়েছে টিউশন সুবিধা কেমন। টিউশন সুবিধার কথা আমি ইতিমধ্যে বলে ফেলেছি। এখানে আপনি চাইলে বেশ ভালো পরিমাণে টিউশন পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার পেমেন্ট অ্যামাউন্ট নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। তবে আপনি যদি সেই বিষয়টি মেনে নেন তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে টিউশনই এখানে পেয়ে যাবেন। তবে টিউশনি পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ, আরো আমরা অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে টিউশন কেমন পাওয়া যায়। টিউশনি পাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যোগাযোগের যে বিষয়টি রয়েছে, আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। আপনার আহ, আশপাশের যে স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে কথা বলতে হবে, অর্থাৎ আপনি যে পড়াতে চান সেই বিষয়টি তাদের কাছে পৌঁছে দিতে হবে সেই সংবাদটি। এবং আপনার সিনিয়রদের সাথে ভালোভাবে কানেক্টিভিটি মেনটেন করতে হবে যাতে তারা আপনার জন্য একটি টিউশনের ব্যবস্থা করে দেয়। এমডি আহসান, হিমি সরকার, আপনারা উভয় আশা করি আপনাদের যে প্রশ্ন সেটির জবাব পেয়ে গিয়েছেন। তো ভিউয়ার্স, সম্ভবত এখন পর্যন্ত আসা যে প্রশ্নগুলি ছিল তার শেষ প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যেই করে ফেলেছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ওভারঅল ধারণা পেয়ে গিয়েছেন আহ, যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে কি পরিমাণ মেরিট রেঞ্জ দরকার হতে পারে। মেরিট রেঞ্জে আপনারা কত মেরিট পর্যন্ত থাকলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, এবং এছাড়াও আপনারা স্পেসিফিক যেসব বিষয় জানতে চেয়েছিলেন আমি আশা করি আমি আপনাদেরকে সবকিছু সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি।